এর আগে আমরা দুটো ভিডিওতে সাহিত্যিক উৎসগুলো শেষ করেছিলাম। আজকে আমরা করব প্রত্নতাত্ত্বিক উৎস। তো প্রত্নতাত্ত্বিক উৎস বা আর্কিওলজিক্যাল সোর্সেস। এখানে দেখো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান আর্কিওলজি, এই টপিকটা আমরা প্রথমে পড়ব। দেখো, ভারতে প্রত্নতাত্ত্বিক সংক্রান্ত কার্যকলাপ শুরু করেন ইউরোপীয়রা। খ্যাতনামা প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোন্স কলকাতায় 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। প্রারম্ভে এশিয়াটিক সোসাইটির কার্যকলাপ ভাষা ও সাহিত্যের চর্চায় সীমাবদ্ধ ছিল, কিন্তু অচিরেই সমাজে প্রত্নতত্ত্বের গুরুত্ব উপলব্ধি হয়। বহু শিলালিপি সংগৃহীত হলেও সেগুলোর পাঠোদ্ধার ছিল একটি বড় সমস্যা। এই সমস্যার কারণ ছিল লিপির অজ্ঞতা, অর্থাৎ লিপিগুলো পড়া যেত না। এই সমস্যার সমাধান করেন জেমস প্রিন্সেপ 1799 থেকে 1840। তো তিনি 1837 সালে তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির সদস্য এবং জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক। 1837 খ্রিস্টাব্দে বহু বছরের প্রচেষ্টার পর তিনি ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন এবং পরে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। দেখো, অশোকের শিলালিপি জেমস প্রিন্সেপ 1837 সালে পাঠোদ্ধার করেন, এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো, তিনি খারিস্টি লিপিও কিন্তু পাঠোদ্ধার করেন। তারপরে হচ্ছে জন টার্নার, শ্রীলঙ্কার সেলন সিভিল সার্ভিস অফিসার, প্রত্নতত্ত্বে গবেষণামূলক কাজ শুরু করেন ভারতীয় প্রত্নতত্ত্ব বিষয়ে। দেখো, পিয়াদাসী বা প্রিয়দর্শী নামে মৌর্য রাজা অশোকের শনাক্তকরণের মাধ্যমে যা প্রাচীন বৌদ্ধ গ্রন্থে উল্লেখ আছে। তো এখানকার মধ্যে যেটা মেন পয়েন্ট মনে রাখবে যে প্রিয়দর্শী কাকে বলা হয়, অশোককে বলা হয়। স্যার আলেকজান্ডার কানিংহাম ব্রিটিশ সেনাবাহিনীর একজন প্রকৌশলী, জেমস প্রিন্সিপের ব্যাখ্যামূলক কাজের ক্ষেত্রে খুবই সহায়ক ছিলেন। তো স্যার আলেকজান্ডার কানিংহাম ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি নিউ দিল্লিতে প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন, যা 1861 সালে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড ক্যানিংয়ের সময় শুরু হয়। ক্যানিংহামের গবেষণা ও অনুসন্ধান ভিত্তিক কাজের মাধ্যমে ভারতে প্রত্নবিদ্যা ভিত্তি স্থাপিত হয়। তাহলে ভারতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? 1861 সালটা অবশ্যই মনে রাখবে। আর তার এই অসামান্য অবদানের কারণে তাকে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ্যার জনক বলা হয়। কাকে? স্যার আলেকজান্ডার কানিংহামকে। 1885 সালে তিনি পদত্যাগ করেন। এরপর জেমস বার্জেস দায়িত্ব নেন, কিন্তু 1889 খ্রিস্টাব্দে তার অবসরের প্রায় 13 বছর পর বিভাগটি বিশৃঙ্খলার মধ্যে পড়ে। তারপরে বিংশ শতাব্দীর শুরুর দিকে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড কার্জনের সময়ে আবার প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষে অনুকূল পরিস্থিতি তৈরি হয়। তিনি নতুনভাবে প্রত্নতত্ত্ব বিভাগ গঠন করেন এবং স্যার জন মার্শালকে 1902 খ্রিস্টাব্দে মহাপরিচালক নিযুক্ত করেন। জন মার্শাল টানা 26 বছর, অর্থাৎ 1902 থেকে 28 পর্যন্ত এই পদে ছিলেন। এবারে স্যার জন মার্শাল সহকারীদের সাহায্যে, অর্থাৎ দয়ারাম সাহানি সহকারী ছিল, তারপর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সহকারী ছিল, আর্নেস্ট ম্যাকে সহকারী ছিল, ঠিক আছে, আউরেল স্টেইন সহকারী ছিল। তো এই যে দয়ারাম সাহানি জন মার্শালের সহকারী হিসেবে 1921 সালে হরপ্পা আবিষ্কার করেন। রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেন এবং আর্নেস্ট ম্যাককে 1925 সালে চানহু দাড়ো আবিষ্কার করেন এবং আউরেল স্টেইন সুতকা গেন্ডার 1927 সালে প্রথমবারের মতো ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। এবার সিন্ধু সভ্যতার আবিষ্কারের চূড়ান্ত ঘোষণা জন মার্শালের মাধ্যমে 1924 সালে হয়। এই আবিষ্কার ভারতীয় ইতিহাসের ধারাকে বদলে দেয়। এর আগে ধারণা ছিল ভারতের সভ্যতা আর্যদের সাথে শুরু হয়, কিন্তু সিন্ধু সভ্যতার প্রমাণ এই ধারণা ভেঙে দেয় এবং প্রমাণ করে সভ্যতা আরও 2500 বছর পুরাতন। স্যার জন মার্শালের উত্তরসূরিদের নাম হচ্ছে এইচ হারগ্রিভস, দয়ারাম সাহানি, জেপি ব্ল্যাকস্টোন, কেন ডিক্সিত,
মর্টিমার হুইলার, এনপি চক্রবর্তী ইত্যাদি। আচ্ছা, প্রত্নতাত্ত্বিক উৎসের ধরন। তো প্রত্নতাত্ত্বিক উৎস বা আর্কিওলজিক্যাল সোর্সগুলো 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লিপি বা ইনস্ক্রিপশন, মুদ্রা বা কয়েন্স, আর স্মৃতিস্তম্ভ বা মনুমেন্টস। তো লিপি নিয়ে পড়াশোনাকে বলা হয় এপিগ্রাফি, গবেষককে বলা হয় এপিগ্রাফিস্ট। মুদ্রা নিয়ে পড়াশোনাকে বলা হয় নিউমিসম্যাটিক্স, গবেষককে বলা হয় নিউমিসম্যাটিস্ট। ভারতের মুদ্রা তত্ত্ব সমিতি 1910 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আমরা তো লিপি দিয়ে শুরু করি। তো লিপি দেখো, প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে লিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিপি 2টি ভাগে বিভক্ত, একটা বিদেশি লিপি আর একটা দেশীয় লিপি। প্রথমে আমরা বিদেশি লিপিগুলো দেখব, ফরেন ইনস্ক্রিপশন। তো বিদেশি লিপিদের মধ্যে রয়েছে, প্রথম হচ্ছে বোগাজকাই লিপি। বর্তমান তুরস্কের এশিয়া মাইনরের বোগাজকাই অঞ্চল থেকে 1906 সালে আবিষ্কৃত হয়। এতে ভারতীয় 4টি বৈদিক দেবতা যেমন ইন্দ্র, মিত্র, বরুণ, নাসত্ব নামে আছে। অর্থাৎ ভারতের 4টি বৈদিক দেবতার নাম এশিয়া মাইনরের বোগাজকাই লিপিতে রয়েছে। এই লিপি প্রমাণ করে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল। তারপর হচ্ছে বেহুস্তান লিপি ও নকশে রুস্তম লিপি। তো ইরানের রাজা দারিউস ওয়ানের সময়ে লেখা এটা। গান্ধার এবং শতদ্রু বা সপ্ত সিন্ধু প্রদেশের কথা উল্লেখ আছে। দারিউস এই প্রদেশগুলোকে বিজয় করে স্বর্ণ লাভ করেন। দারিউস বলেন, আমি হিন্দু অর্থাৎ সিন্ধু উপত্যকা অঞ্চল অধিকার করেছি। ইরানীয় লিপিগুলো প্রাচীন পার্সি ভাষায় ও কিউনিফর্ম লিপিতে লেখা। 1837 খ্রিস্টাব্দে হেনরি রলিনসন এগুলো পড়তে সক্ষম হন। ভারতে বিদেশি লিপির মধ্যে প্রাচীনতম লিপি হলো বেহুস্তন ও নকশে রুস্তম, এবং দেশীয় লিপির মধ্যে প্রাচীনতম হলো অশোক লিপি। তো আমরা বিদেশি লিপিগুলো পড়লাম দুটো, এবার হচ্ছে দেশীয় লিপি। তো কিছু গবেষক মনে করেন অশোকের আগেও লিপি খোদাই করা ভারতে প্রচলিত ছিল। পিপ্রাউহা বৌদ্ধ পাত্রলিপি সিদ্ধার্থনগর জেলা উত্তরপ্রদেশ, আর বার্লি লিপি আজমের জেলা রাজস্থান। আবার কিছু গবেষকের মতে ভারতীয় লিপির সূচনা মৌর্য সম্রাট অশোকের সময় থেকেই। যাই হোক না কেন, নিশ্চিতভাবে বলা যায় যে ভারতের লিপি খোদাইয়ের স্বর্ণযুগ শুরু হয়েছে অশোকের সময় থেকে। তাহলে দেশীয় লিপির মধ্যে প্রাচীনতম পাঠযোগ্য লিপি হলো অশোক লিপি, যা 1837 সালে জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেন। একটু আগে আমরা যেটা পড়লাম। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। দেখো, উত্তর ভারতীয় লিপি মৌর্য লিপি, যেটা হচ্ছে অশোক লিপি। বর্তমান পর্যন্ত প্রায় 40টি অশোক লিপির সন্ধান পাওয়া গেছে। অশোক লিপিতে রানীদের মধ্যে কেবল কারুবাকি এবং সন্তানদের মধ্যে কেবল তিবরের নাম উল্লেখ আছে। অশোক লিপিতে পাষাণ্ড শব্দটি ব্যবহার হয়েছে, যার অর্থ ধর্মীয় সম্প্রদায়। ব্রাহ্মণদের জন্য ব্রাহ্মণ এবং নিগ্রন্থ, জৈনদের জন্য নিগন্থ শব্দ ব্যবহার হয়েছে। ভাব্রুলিপি অশোকের একমাত্র লিপি যা বৌদ্ধ রূপ ধারিত লিপিতে লেখা। বালমুতি বিকৃত খরষ্টি লিপি, এটি একটি দ্বিমুখী লিপি যা ডান থেকে বাম এবং বাম থেকে ডান দুই দিকে পড়া যায়। ইয়েরা গুদিলিপি অন্ধ্রপ্রদেশ, এ অক্ষর ডান থেকে বামে শুরু হলেও ভাষাটি ব্রাহ্মী, অর্থাৎ লেখা ডান দিকেই গিয়েছে। মাস্কি, গুজর, উদ্গলম ইত্যাদি 4টি লিপিতে অশোক নাম উল্লেখ রয়েছে। ভাব্রুলিপি একমাত্র অশোক লিপি যেখানে মগধ রাজা হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। জুনাগড় বা গিরনারের প্রধান শিলালিপিতে সূর্যবংশীয় রাজা রুদ্র দমনের এবং গুপ্ত যুগের স্কন্দগুপ্তের নাম আছে। এলাহাবাদ পিলার লিপি অশোক, সমুদ্রগুপ্ত এবং জাহাঙ্গীরের 3 জনের নাম খোদাই করা আছে। প্রথম আবিষ্কৃত অশোক লিপি ছিল দিল্লির মিরাটদিরি স্তম্ভলিপি, যা 1750 সালে ইউরোপীয় ধর্মপ্রচারক জোসেফ টাইফেনথেলার খুঁজে পান। অশোক লিপি সাধারণত ব্রাহ্মীয় প্রাকৃত ভাষায় লেখা। যদিও অশোকের ভাষা ছিল প্রাকৃত, তবে অঞ্চলভেদে লিপির রূপ পরিবর্তিত হয়েছে। যেমন পূর্ব ভারতে ব্রাহ্মী, উত্তর পশ্চিম ভারতে খরষ্টি, পশ্চিম ভারতে গ্রিক ও আরামাইক। মানসেরা ও শাহবাজগড়ি বা পাকিস্তানের লিপিগুলো খারষ্টি লিপিতে লেখা, ডান থেকে বামে পড়া হয়। সারাইকুনা বা কান্ধার আফগানিস্তান লিপি গ্রিক ও আরামাইক লিপিতে লেখা।
দেবদত্ত রামকৃষ্ণ ভান্ডারকার অশোকা নামক একটি গ্রন্থ লিখেছেন, যা শুধুমাত্র অশোক লিপির উপর ভিত্তি করে রচিত। দশরথের নাগার্জুনী গুহালিপি 220 খ্রিস্টপূর্ব। এই লিপি বিহারের জহানাবাদে জেলার নাগার্জুনী পাহাড়ে পাওয়া গেছে। এটি প্রাকৃত ভাষা ও ব্রাহ্মী লিপিতে লেখা। এই লিপি অনুযায়ী অশোকের পৌত্র দশরথ এই গুহাগুলো আজীবক সম্প্রদায়কে বর্ষাকালে থাকার জন্য দিয়েছিল। তাহলে দেখো, পোস্ট মৌরিয়ান ইনস্ক্রিপশন, মৌর্য পরবর্তী লিপি। হেলিওডোরাস স্তম্ভলিপি 2য় শতাব্দীর দ্বিতীয়ার্ধ। মধ্যপ্রদেশের বিদিশা জেলার বেশনগর গ্রামে অবস্থিত। গ্রিক রাষ্ট্রদূত হেলিওডোরাস এটি নির্মাণ করেন, যিনি শুঙ্গ রাজা ভদ্রের দরবারে ছিলেন। লিপি অনুযায়ী হেলিওডোরাস নিজেকে ভগবত বলেছেন এবং বিষ্ণু দেবতার গরুর স্তম্ভের উপরে এটি স্থাপন করেন। এই লিপি ভারতের প্রাচীনতম হিন্দু ধর্মীয় লিপি হিসেবে পরিচিত। তারপর হচ্ছে ধান দেওয়ার অযোধ্যার পাথর লিপি। উত্তরপ্রদেশের অযোধ্যা সংলগ্ন বাস্তি জেলার ধানদেও অঞ্চলে খুঁজে পাওয়া গেছে সংস্কৃত ভাষা ও ব্রাহ্মী লিপিতে লেখা। এই লিপিতে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ তার নাতি অশ্বমেধ যজ্ঞের কথা বলা হয়েছে। এটি ভারতের প্রাচীনতম সংস্কৃত ভাষায় লেখা লিপি। তার হচ্ছে খারবেলের হাতিগুম্পা লিপি। ওড়িশার উদয়গিরি পাহাড়ের গুহায় খোদাই করা, প্রাকৃতিক ভাষা ও ব্রাহ্মী লিপিতে লেখা। খারবেল ছিলেন কলিঙ্গ রাজা এবং জৈন ধর্মাবলম্বী। এই লিপিতে তার যুদ্ধে জয়লাভ, নদী খনন, অশ্বমেধ যজ্ঞ, মহাবিজয় প্রাসাদ নির্মাণ, ভুবনেশ্বরের মন্দির নির্মাণ প্রভৃতি বিষয়ে বলা হয়েছে। চক্রবর্তী শব্দের প্রথম ব্যবহার এই লিপিতে পাওয়া যায়। নাগানিকার নানাঘাট গুহালিপি 1ম শতাব্দীর দ্বিতীয়ার্ধ। মহারাষ্ট্রের পুনে জেলার নানাঘাট গুহায় পাওয়া গেছে প্রাকৃতিক ভাষা ও ব্রাহ্মী লিপিতে লেখা। সাতবাহন রাজা সাতকর্ণীর রানী নাগানিকা এটি খোদাই করেন। এতে রাজার উপাধির যজ্ঞ সম্পাদনের বিবরণ ও তার বংশের কথা উল্লেখ আছে। রাজার মৃত্যুকালে তার স্ত্রী ও পুত্রদের নামও উল্লেখ রয়েছে। তারপর হচ্ছে গৌতমী বালাসরীর নাসিক গুহা প্রশস্ত লিপি। এটি মহারাষ্ট্রের নাসিকগড়ে একটি গুহা থেকে পাওয়া গেছে। এটি সাতবাহন শাসক গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে। এটি তার মা গৌতমী বালাসরী 141 খ্রিস্টাব্দে খোদাই করেন। এই সময় ছিল ঋষি বংশীয় শাসক পুলমাভি দ্বিতীয় রাজত্বকাল। এই কারণে এটি ঋষি বংশীয় পুলমাভি দ্বিতীয় নাসিক প্রশস্তি নামেও পরিচিত। এই শিলালিপিতে গৌতমীপুত্র সাতকর্ণীর ধর্মনিষ্ঠা ও বিজয়ের বর্ণনা রয়েছে। এতে ব্যবহৃত হয়েছে খতবদান মদনস, সকা জবন পলভ নিষুদনম, তারপর হচ্ছে খক্ষারত বাস, নির্বাসেস, সাতবহন কুল যশ পাঠকরণ করেস ইত্যাদি শব্দ। তিনি ত্রিসমুদ্র তৈয় পিতভান উপাধি গ্রহণ করেন, অর্থাৎ যিনি পূর্ব, পশ্চিম ও দক্ষিণে 3 সমুদ্রের জল পান করেছিলেন, বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর। তার হচ্ছে মথুরার প্রস্তর শিলালিপি হুবিস্কের সময়। এটি মথুরা জেলার চৌরাশিয়া জৈন মন্দিরে পাওয়া গেছে। বর্তমানে মথুরা জাদুঘরে সংরক্ষিত। এটি প্রাকৃতিক ভাষা এবং ব্রাহ্মী লিপিতে খোদাই করা হয়েছে। এতে উল্লেখ আছে ওয়াক্ষায়ী নিবি, অর্থাৎ একজন ব্রাহ্মণের অবদান স্বরূপ একটি সুদৃঢ় তহবিলের ঘটনার কথা। তারপর হচ্ছে উষাব দত্তের নাসিক গুহালিপি। এটি মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরের 10ম গুহা থেকে পাওয়া গেছে। এটি সাতবাহন রাজা নাহাফানের জামাতা উষাব দত্ত দ্বারা খোদাই। এতে গিল্ড পদ্ধতির তথ্য রয়েছে এবং অর্থ জমা রাখার কথাও বলা হয়েছে, যেমন 3000 কারসপন প্রস্তাবিত, যার মধ্যে 2000 বয়নকারীদের জন্য। আচ্ছা, কারসপন শব্দটা মনে রাখবে, এটা একটা মুদ্রার নাম, ঠিক আছে। তারপর হচ্ছে রুদ্রদমনের জুনাগড় বা গিরনার শিলালিপি। এটি গুজরাটের গিরনার পাহাড়ে খোদিত। এটি সংস্কৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে লেখা। এবং ভারতে প্রাপ্ত প্রথম সংস্কৃত শিলালিপি। এতে লেখা রয়েছে শক রাজা রুদ্রদমন বিভিন্ন অঞ্চল দখল করেন ও বিভিন্ন রাজাকে পরাজিত করেন। এছাড়াও এখানে প্রথমবার লক্ষ্মী ও বিষ্ণুর উল্লেখ রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে গুপ্ত যুগের শিলালিপি। তারপরে গুপ্ত যুগের সমস্ত স্কন্দগুপ্ত পরবর্তী শিলালিপি, দক্ষিণ ভারতের অভিলেখ, তারপর হচ্ছে মুদ্রা। তো আমরা আজকে শিলালিপি পর্যন্ত শেষ করে দিচ্ছি। এরপরে আমরা পরের ভিডিওতে মুদ্রাটাও করব, ঠিক আছে। চলো আমরা গুপ্ত যুগের শিলালিপি পর্যন্ত শেষ করছি। তো সমুদ্রগুপ্তের প্রয়াগ বা এলাহাবাদ প্রশস্তি শিলালিপি। এই বিখ্যাত শিলালিপি এলাহাবাদের ভিতরে দুর্গে খোদিত এবং এটি মূল অবস্থানে নয়। আচ্ছা, এই পর্যন্ত আমরা আজকে রাখছি। একটু
সাউন্ডের প্রবলেম হচ্ছে, পরে আমরা গুপ্ত যুগের শিলালিপি থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।